আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেলে। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। আজ আমরা শুনব অভিশপ্ত বাবার দ্বন্দ্ব ভয়ঙ্কর গল্প, যেখানে বাবার ভালোবাসা ও মানুষের লোভের লড়াই নিয়ে উঠে আসে এক ভয়ানক সিদ্ধান্ত। তাহলে বসুন আর কান্না আর তীব্র আবেগে ভরা এই ক্লাইম্যাক্স নিবিড়ভাবে শুনে নিন। কিন্তু সাবধান, হৃদয়ে দুর্বল হলে না শোনা ভালো। ৬ বছরের নিজ সন্তানকে পাশে রেখে পিঙ্কি লাল বেনারসি শাড়ি পরে বিয়ের আসর বসে আছে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার অপেক্ষা। হাজারো মানুষের আনাগোনা মাঝে পাশে বসা পিচ্চি ছেলেটা তার মায়ের দিক অনমনে তাকিয়ে আছে। পিচ্চি ছেলেটা হয়তো কিছুই বুঝতে পারছে না, তবে উদাসীন হয়ে বসে আছে। মৃদু স্বরে ছেলেটাকে তার নানি ডেকে বলল, আমার নানা ভাইয়া এখানে কি করছে? নানু ভাই, দেখো না, আম্মু আমাকে কোলে নিচ্ছে না, সবার সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে না কেন? পিঙ্কির আম্মু রহিমা বেগম চোখের পানিগুলো কাপড়ের আঁচল দিয়ে মুছে বলল, ভাইয়া, তোমার আম্মু তো আজকে খুব ব্যস্ত, একটু পর ঠিকই তোমার সাথে কথা বলবে, চলো আমরা রুমে গিয়ে খেলা করি। পিঙ্কির ছেলের নাম ইমান। খুব আদর করে নামটা রেখেছে ইমানের নানি। ছেলেটা জন্মের ২ বছর পর তার বাবা মারা যায়। পিঙ্কি ছেলেটাকে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে নিজ বাড়িতে চলে আসে। ৪টা বছর তার নানুর বাসায় ছেলেটা বারবার অবহেলার শিকার হয়েছে তার আপন মায়ের কাছে। যেখানে অবহেলার শিকার হলে জায়ের কাছে ছুটে গিয়ে বলে, সেখানে যদি অবহেলাকারী ব্যক্তিটা নিজের আপন যা হয় তাহলে? পিঙ্কি ছেলেটাকে ছোট থাকতে প্রতিনিয়ত অবজ্ঞা করত। ছেলেটাকে শুধু তার নানি ভালোবাসে, আর কেউ নয়। মাঝে মাঝে পিঙ্কি অনেকের সামনে ইমানকে বলে বেড়ায় তার আত্মীয়র ছেলে। ছোট্ট ছেলেটি তার মায়ের মুখের দিকে তাকানো ছাড়া আর কিছুই বলতো না। পিঙ্কির প্রথম বিয়েটা বাবা মার সম্মতি হয়েছে, তবে আজ সেটা হচ্ছে না। আজ পিঙ্কি তার বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে নিয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে। ঘণ্টাখানেক পর পিঙ্কি তার নতুন স্বামীর ঘরে চলে যাচ্ছে একটা গাড়ি করে ইমানকে তার নানির পাশে রেখে। পিঙ্কি চলে যাওয়ার গাড়ির পিছনে ছুটে বেড়ায় ইমান। ২৪ ঘন্টা পার হয়ে যায়, ইমানের খোঁজ নেওয়ার মতো কেউ নেই, একমাত্র তার নানু ছাড়া। পিঙ্কির দ্বিতীয় বাসর রাত আজ। পিঙ্কির স্বামী রাহি রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। রাহি উৎফুল্ল হয়ে পিঙ্কিকে স্পর্শ করার আগে একটা শর্ত জুড়ে দেয়, পিঙ্কি, তোমার প্রাক্তন স্বামীর ছেলের সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে দিতে হবে। তুমি কি এই ব্যাপারে রাজি আছো? পিঙ্কি মৃদু একটা হাসি দিয়ে, সমস্যা নাই, আমি আগামীকাল মায়ের কাছে কল দিয়ে বলে দিব। তাহলে তো সমস্যা নাই। রাহি উৎফুল্লতার স্বরে পিঙ্কির কপালে ছোটের স্পর্শ মেখে দিয়ে পিঙ্কিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। বিয়ের পরের দিন পিঙ্কি বিরক্ত বোধ করে কল দেয় তার মাকে। মা, আমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। রহিমা বেগম কোমল স্বরে জবাব দিল, বল। পিঙ্কি রাগ নিয়ে উচ্চস্বরে বলল, আমার স্বামী ইমানকে মেনে নিতে পারবে না। এখন তুমি চাইলে ইমানকে তোমার সাথে রাখতে পারো, নয়তো কোনো এতিমখানে দিয়ে আসতে পারো। পিঙ্কি আম্মুর চোখের জল গাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। নানুর আঁচলটা জড়িয়ে ধরে বসে আছে ইমান। ওপাশ থেকে পিঙ্কি বরাবরের মতো ইমানকে অস্বীকার করে যাচ্ছে। হুট করে মোবাইল ফোনটা রহিমা বেগমের হাত থেকে পড়ে যায়। ইমান নিচ থেকে উপরে তাকিয়ে দেখে নানির চোখে পানি। অবাক দৃষ্টিতে প্রশ্ন করল, ইমান, নানু ভাই, তুমি কাঁদছ কেন? রহিমা বেগম ভ্রু কুঁচকে জবাবে বলল, ভাইয়া, আমি কাঁদছি না, কি গরম আজ তাই মাথা ঘেমে পানি পড়ছে। নানু ভাই, আম্মু কখন আসবে? এই তো চলে আসবে। কবে আসবে? চলে আসবে নানা ভাই। পিঙ্কির আম্মুর কাছে শব্দ ফুরিয়ে আসে। তার নাতিকে সান্ত্বনা দেওয়ার শব্দ যেন খুঁজে পাচ্ছে না। চোখের পানি আড়াল করে হাসিখানি মুখ নিয়ে ইমানকে কিছু জিজ্ঞেস করল রহিমা বেগম। নানা ভাই,
চলো আমরা প্রশ্ন খেলি। কি প্রশ্ন? যে কোনো প্রশ্ন হতে পারে। যে কোনো? তাহলে আমি প্রথম প্রশ্ন করব। ওকে। আচ্ছা নানু ভাই, বাবা তো ওই আকাশে তারা হয়ে গেছে, সেখান থেকে কি বাবা আমাকে প্রতিদিন দেখে? রহিমা বেগম প্রশ্নের জবাব কি দিবে কেন কিছু খুঁজে পাচ্ছে না। রহিমা বেগম জবাব দেওয়ার আগে ইমান আবার প্রশ্ন করে বসল। নানু ভাই, বাবা তো ওই আকাশের তারা হয়ে গেছে, আমাকে দূর থেকে দেখে, কিন্তু আম্মু নাকি কারো ঘরের চাঁদ হয়ে গেছে। তাহলে কি আম্মু আমাকে দূর থেকে দেখবে? ইমানের কথা শুনে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেল রহিমা বেগম। 6 বছরের ছোট্ট একটা ছেলের কাছ থেকে এমন ধরনের প্রশ্ন কখনো কেউ প্রত্যাশা করবে না। রহিমা বেগম কাপড়ের আঁচল দিয়ে চোখখানি মুছে বলল, নানা ভাই, তোমাকে কে এইসব বলছে? গতকাল কত মানুষ বলল যে তোর আম্মু এখন অন্য ঘরের চাঁদ। যারা বলেছে সব মিথ্যে কথা বলেছে, তোমার সাথে দুষ্টুমি করেছে। তাহলে আম্মু কালকে আসবে? অবশ্যই আসবে। এইভাবে 6-9 বুঝিয়ে পার করে দিল আর একটা দিন। রহিমা বেগম বিকালবেলা হাঁসগুলো নিয়ে আসার জন্য চলল রুমে ইমানকে রেখে। হঠাৎ রহিমা বেগমের মোবাইল ফোনে ভেসে আসলো পিঙ্কির নাম্বার। ইমানকে বাদে রুমে কেউই ছিল না, তাই ইমান মোবাইলটা হাতে নিয়ে উৎফুল্লতা স্বরে বলল, আম্মু কেমন আছো? বিরক্ত হয়ে জবাবে কিছু না বলে বরঞ্চ জিজ্ঞেস করল, তোমার নানু কোথায়? ইমান কাঁদো কাঁদো স্বরে বলল, নানু তো ঘরে নাই, আম্মু আমাকে তোমার সাথে নিয়ে যাও। পিঙ্কি ধমকের স্বরে বলল, ইমান, তোমাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। এখন থেকে তুমি তোমার নানুর বাসায় থাকবা। আর হ্যাঁ, একটা কথা বারবার যেন বলতে না হয়, তুমি প্রতিনিয়ত যা যা বলে সম্বোধন করতে হবে না। ইমান ছোট্ট হলেও হয়তো কিছুটা বুঝতে পেরেছে যে তার যা তার প্রতি খুব বিরক্ত। চোখের পানিগুলো তার গাল বেয়ে টপ টপ করে নিচে পড়ছে। ঠিক তখনই রহিমা বেগম ঘরে পা দিয়ে দেখে ইমানের কানের পাশে মোবাইল। রহিমা বেগম দৌড়ে গিয়ে, কি হয়েছে নানা ভাই, কে কল দিয়েছে? মুখের মাঝে কৃত্রিম একটা হাসি রেখে জবাবে বলল, আম্মু কল দিয়েছে। ইমানের মুখ থেকে শব্দটা বের হয়ে আসার সাথে সাথে আবার পুনরায় কল দিল পিঙ্কি। রহিমা বেগম মোবাইলটা হাতে নিয়ে, কিরে, তুই ইমানকে কি বলেছিস? যা বলার বলেছি। তোমরা কি চাও না আমি সুখী হই? আর চাইবা বা কি করে? জোর করে আমাকে বিয়ে দিয়ে আজ আমার কাঁধের ওপর ইমান নামের একটা বোঝা দিয়ে দিছ? আমি সোজা সাপটা বলে দিয়েছি, যেন ইমান আজকের পর থেকে আমাকে যা যা বলে না ডাকে। পিঙ্কির কথায় বাকরুদ্ধ হয়ে যায় রহিমা বেগম। সামনে থাকলে হয়তো জোরে সোরে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দিত। রহিমা বেগম উচ্চস্বরে বলল, কি বললি তুই এটা? এতটুকু একটা ছেলেকে এইসব বললি? একটুও তোর লজ্জা করল না? একটুও তোর ভিতরে দয়া হলো না বাচ্চাটার জন্য? আরে এটা তো তোরই রক্ত ছিল, ভুলে গেলি মুহূর্তের মধ্যে সব? ছি ছি, আমার লজ্জা হচ্ছে তোকে আমার মেয়ে বলতে। তুই সত্যি মেয়ে হয়েছিস, কিন্তু যা হতে পারিস নাই, তোর যা হওয়ার যোগ্য নাই। হ্যাঁ, আমার যোগ্য নাই। তুমি আজ থেকে এই বোঝা কাঁধে নিয়ে ঘুরো। আমার স্বামী রাহি বলেছে যে ওই ছেলেকে আমাদের সাথে নিয়ে সংসার করতে পারবে না। রাগী স্বরে বলে উঠল, থাক, তুই তোর সংসার নিয়ে। এই ছেলের অভিশাপ ঠিকই একদিন তোর সংসারে লাগবে বলে দিলাম, তখন বুঝতে পারবি এই ছেলের মূল্য। কথাটা শেষ করতে না করতে কলটা কেটে দিল পিঙ্কি। মাথা উঁচু করে তাকিয়ে আছে ইমান তার নানু ভাইয়ের দিক। রহিমা বেগমের চোখের কোনায় পানি জমাট বেঁধে আছে। হাঁটু গেড়ে বসে পড়ল ইমানের সামনে। ইমানের কোমল হাতগুলো দিয়ে রহিমা বেগমের চোখের পানিগুলো মুছে দিচ্ছে আর বলছে, নানু ভাই, ওই দিন মানুষগুলো সঠিক বলেছে, আমার আম্মু এখন থেকে অন্য ঘরের চাঁদ। রহিমা বেগম ইমানের মুখ থেকে পুনরায় এই কথাটা শুনে সহ্য করতে পারল না। জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। মিনিট খানেক পর দরজার আড়াল থেকে কে যেন কেঁদে যাচ্ছে, তার শব্দ শোনা রহিমা বেগমের কানে ভেসে আসছে। রহিমা বেগম চোখটা আড় করে তাকিয়ে দেখতে পায় রহিমা বেগমের একটা অভিশপ্ত ছেলে রাশেদ। নেশা আসক্ত থাকে সারাদিন, কখন কোথায় পড়ে থাকে কেউ জানে না। আজ 9 দিন পর ঘরে ফিরেছে, আবার কিছুদিন পর হয়তো হাওয়া হয়ে যাবে। রহিমা বেগম একটু শক্ত হয়ে ধমকের স্বরে বলে উঠল রাশেদকে, তোর টাকা শেষ হয়ে গেছে তাই আবার ফিরে এসেছিস? রাশেদ কাঁদো স্বরে বলল, না যা, আমি এতদিন যা করছি ভুল করছি, যা, আমাকে তুমি মাফ করে দাও, আমি ভালো হয়ে যাব মা। তুই এই নিয়ে 100 বারের উপর বলছিস ভালো হয়ে যাবি। আর কখনো নেশা করব না, আজ থেকে আমি আমার ভাগ্নের সাথে থাকব। রহিমা বেগমের কানে এই শব্দটা পৌঁছাতে যেন তার ভিতর একটু স্বস্তি ফিরে পেল। হুট করে ইমান তার মামার উদ্দেশ্যে বলে উঠল, মামা, আমি অনেক টাকা জোগাড় করব, তার জন্য আমাকে কি করতে হবে?
এমন বিবৃতিমূলক প্রশ্ন শুনে রাশেদ চমকে উঠল। তারপর জবাব দেওয়ার আগে কারণটা জানার জন্য ইমানকে জিজ্ঞেস করল, মামা টাকা দিয়ে কি করবে? আমি আমার মাকে ফিরিয়ে আনতে চাই। আমি গতকাল খেলতে যাঠে যাচ্ছি, আশপাশে মানুষ বলে বেড়াচ্ছে আমার যা নাকি টাকার লোভে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে। ইমানের কথা শুনে রাশেদের মুখ বন্ধ হয়ে গেল। 6 বছরের ছেলেটা তার মাকে পাওয়ার জন্য টাকা আয় করতে হবে কিভাবে পথ খুঁজছে, আর সেই ছেলেটাকে এইভাবে অবজ্ঞা করল তার যা। কতটা নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে? রহিমা বেগম মৃদুস্বরে হাসি দিয়ে বলল, নানা ভাই, তুমিই তো আমার ভালোবাসা। ইমান তার নানি থেকে ভালোবাসার কথা শুনে হেসে বলল, আমি তোমাকে বিয়ে করব কেন? তুমি তো বুড়ি হয়ে গেছ। আমি তোমার মতো একটা পরী বিয়ে করব, কিন্তু তোমাকে না। তাদের কথোপকথন শুনছে পাশ থেকে রাশেদ। রাশেদও মিটমিট করে হেসে যাচ্ছে। হঠাৎ করে রাশেদ বলে উঠল, চলো আমরা কেক কাটি, খুব ক্ষুধা পেয়েছে আমার। ইমান ক্ষুধার কথা শুনে যেন দৌড়ে আসলো তার মামার কাছে। কেকের সামনে এসে দেখে এই মস্ত বড় কেক। তা দেখে ইমান বলল, মামা, এত বড় কেক কেন? তোমার জন্য। কিন্তু আমি এত বড় কেক খেতে পারবো না। আমরা খাওয়ার পর না হয় আমার বন্ধুদেরকে দিয়ে দিব। তোমার যা ভালো মনে হয়। আচ্ছা মামা, তাহলে কেক কাটি। মোমবাতি জ্বালাবে না? আমি চাই না তোমার জীবন থেকে আলো নিভে যাক। আজ থেকে তোমার জীবনে আলোয় যেন ভরপুর থাকে, সেই দোয়া করি। মোমবাতি জ্বালিয়ে নিভানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা মামা। ইমানের জন্মদিন খুব ভালোভাবে কাটল, কিন্তু একবার উইশ করার জন্য পিঙ্কি তার ছেলের সাথে যোগাযোগও করল না। হয়তো তার ছেলের জন্মদিন ভুলে গেছে। যে মানুষটা তার সন্তানকে ভুলে যেতে পারে, সেখানে তো একটা জন্মদিন। রুমের ভেতরে খাওয়া দাওয়া শেষ করে সারাদিন অনেক আনন্দ করল ইমান। সকাল পেরিয়ে যখন বিকাল নেমে আসে, তখন কেকটা নিয়ে রাশেদ আর ইমান খেলার মাঠে চলল ব্যাট হাতে করে। ইমান হাতে ব্যাট নিয়ে দৌড়ে গেল মাঠে। রাশেদ কেকের অংশগুলো ইমানের বন্ধুদেরকে দিয়ে বেড়াচ্ছে। রাশেদ পুরো কেকটা বিলি করার পূর্বে দেখতে পেল ইমান বল করার জন্য প্রস্তুত হচ্ছে। ইমান বল করছে আর ব্যাট করছে। তার বিপরীতে ইমানের বন্ধু শাকিল। যে বলটা ছুঁড়ে মারল, বলটা ব্যাটে আঘাত না করে শাকিলের শরীরে আঘাত করে। শাকিল ব্যথায় চিৎকার করতে লাগল। একদিকে শাকিলের আম্মু দৌড়ে আসে, অন্যদিক দিয়ে ইমানের মামা। শাকিলের আম্মু এসে বলল, বাবা, বেশি ব্যথা পাইছস? শাকিল জবাবে চিৎকার করে বলল, হ্যাঁ। খিটখিটে মেজাজে শাকিলের আম্মু বলল, কে বল করেছে? তখন সবাই আঙ্গুল দেখিয়ে বলল, ইমান। ইমান খুব ভয় পেয়ে যায়। শাকিলের আম্মু রেগেমেগে এসে একটা থাপ্পড় দিল। তা দেখে রাশেদ বলল, এইটা কি করলেন আপনি? ঠিকই করেছি। খেলতে পারে না তো খেলতে আসে কেন? তাই বলে ছোট্ট একটা বাচ্চাকে এইভাবে থাপ্পড় দিবেন? আমার ছেলেকে আঘাতের ফল এইটা। যদি কিছু না হয় তাহলে আরও বেশি কিছু হবে দেখবা। রাশেদ মহিলা মানুষ বিধায় কিছু বলল না। ইমানকে বুঝিয়ে বলল, চলো যাওয়া যা, আজকে বাসায় চলে যাই। ইমান জবাবে কিছু বলল না। মামার হাত ধরে হাঁটতে লাগে। ঠিক তখনই শাকিলের আম্মু পিছন থেকে রাশেদকে থামিয়ে বলল, যে ছেলের বাবা মা থাকে না, সে তো আর মানুষ হতে পারে না, গুন্ডা হয়। আবার সাথে রেখেছে নেশাখোর, ভবিষ্যতে তো নেশাখোরই হবে। রাশেদ আর সহ্য করতে পারল না। ইমানের হাতটা নিজ হাত থেকে শরীরে শাকিলের মায়ের কাছে গিয়ে, কি বললেন একটু আগে? কেন শুনতে পারো না? শুনবা কি করে নেশা করতে করতে? কথাটা শেষ না হতে রাশেদ জোরে সোরে এক থাপ্পড় বসিয়ে দিল। শাকিলের মা একদম চুপ হয়ে দাঁড়িয়েছে। রাশেদ থাপ্পড় দেওয়ার সাথে সাথে অনেক মানুষ জমাট বেঁধে যায়। রাশেদ সবম উদ্দেশ্য বলল, তার বাবা মারা গেছে, সেইটা কি তার দোষ? তার যা তাকে ছেড়ে চলে গেছে, সেইটা কি তার দোষ? আর হ্যাঁ, নেশাখোর হয়ে যাবে আমার ভাগিনা আমার সাথে থাকলে? আমার সাথে থাকলে নেশাখোর হবে না, বরঞ্চ তোমাদের মতো কিছু অকালপক্ষ শিক্ষিতের জন্য সমাজের ছেলেগুলো খারাপ হয়ে যায়। তোমাদের যত কিছু নোংরা মানুষের জন্য হয়তো কেউ খারাপ পথে চলে যায়। তার কারণ তোমাদের মুখের কথাগুলো সহ্য করতে না পেরে তারা এই খারাপ পথটা বেছে নেয়। আর একবার যদি আমার ভাগিনাকে কেউ কিছু বলে, তাহলে পরিণাম কি হবে সেইটাই থাপ্পড় বলে গেলাম। তুই আমারে থাপ্পড় দিছিস? তোরে জেলের ভাত যদি না খাওয়াই, তাহলে আমিও এক বাপের বেটি না। যা যা, তোর বাবাকে জিজ্ঞেস করিস, তাহলে জানতে পারবি কয় বাপের বেটি তুই। যে কিনা ছোট্টদের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, সে আসছে আমাকে হুমকি দিতে। যা এখান থেকে। রাশেদ মহিলাটাকে থাপ্পড় দিয়ে যখন ইমানের সামনে এসে একটা হাসি দিয়ে বলল, চলো মামা। ইমান মৃদুস্বরে বলল, এই না হলে আমার মামা? রাশেদ হাঁটছে আর জোরে সোরে গলায় বলে যাচ্ছে,
মামা ভাগ্নে যেখানে, আপদ থাকে না সেখানে। ইমানের জন্মদিনটা খুব ভালোই কাটল, কিন্তু ইমানের মায়ের একটা কলও আসলো না। ইমানের জন্মদিনে পরের দিন ভোরবেলা রাশেদ ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছিল, হঠাৎ দেখতে পেল পিঙ্কি একটা কালো গাড়ি করে আসলো, সাথে করে দুজন পুলিশ কর্মকর্তা নিয়ে। পর্ব ৩। রাশেদ ব্যালকনির পাশ থেকে দেখতে পেল পিঙ্কি দুইজন পুলিশ কর্মকর্তা নিয়ে বাড়ির দিক আসছে। রাশেদ জলদি করে নিচে নেমে আসে দরজাটা খোলার জন্য। পিঙ্কি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রাশেদ দরজা খুলে দেওয়াতে। পিঙ্কি হাত দেখিয়ে বলল, এই সেই যে কিনা আমার ছেলেকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। রাশেদ এই কথা শোনা মাত্র জোরে সোরে একটা হাসি দিল। সেই হাসির শব্দ শুনে রহিমা বেগম রুম থেকে জলদি করে বের হয়ে আসলো। রহিমা বেগম আসতে না আসতে রাশেদ তার মায়ের উদ্দেশ্য বলল, যা শুনস, এই মেয়ে কি কয়? রহিজা ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি বলেছে? এই মেয়ে বলে আমি নাকি তার ছেলেকে খারাপ পথে নিয়ে যাচ্ছি। রাশেদ মুখ থেকে শব্দটা বের করার পরপর রহিমা বেগম খিটমিট মেজাজে দুইজন পুলিশ কর্মকর্তা উদ্দেশ্যে বলল, এই মেয়েকে আমরা কেউ চিনি না, আর এত সকাল সকাল আমাদের বাড়ির দরজা কি? রহিমা বেগমের কথা শুনে পুলিশ দুইজন হতভম্ব হয়ে গেল। পিঙ্কি রাগীশ্বরে রহিমা বেগমের দিক তাকিয়ে বলল, তোমার ছেলে যে মেয়ের শরীর আঘাত করেছে, সে আমার একজন প্রিয় বান্ধবী। আর তোমার ছেলেকে এত সাহস কে দিয়েছে আমার ছেলের জন্য অন্য কারো উপর হাত তুলতে? রহিমা বেগম এবার রেগেমেগে জবাব দিল, ছি, লজ্জা করল না একবারও, যে কিনা তার বান্ধবীকে আঘাত করাতে তার রক্তের ভাইকে পুলিশের কাছে দেওয়ার জন্য এইভাবে ছুটে আসে? তোর লজ্জা করবে কি করে, যে কিনা তার নিজ সন্তানকে অস্বীকার করতে পারে, তার আবার লজ্জা? পিঙ্কি মাথা নিচু করে ভিজে কণ্ঠে বলল, আমার লজ্জা নেই, আর হ্যাঁ, ইমান আমার ছেলে ছিল, এখন নেই। আমি এখন অন্য কারো অর্থাঙ্গী। পূর্বে কি হয়েছে এইসব মনে করতে চাই না। তোর তো লজ্জা শরম নাই, তোকে বলে বা কি লাভ? পিঙ্কি রেগেমেগে উচ্চ কণ্ঠে বলল, দুজন পুলিশ কর্মকর্তাকে রাশেদকে নিয়ে যান। মেয়েদের শরীরে হাত দেওয়ার আর ছোট্ট ছেলেদেরকে খারাপ পথ দেখানোর জন্য শাস্তি দিবেন। দুজন পুলিশ কর্মকর্তা রাশেদকে ধরে নিয়ে যাচ্ছে। রাশেদ হাসি খুশিভাবে তার মাকে বলে যাচ্ছে, টেনশন করো না, যা আমি চলে আসব বিকালের ভিতরে। আর একটা কথা, ইমান উঠে যদি আমাকে খুঁজে, বলবা ইমানের জন্য আইসক্রিম আনতে বের হয়েছি। রাশেদ হাসি খুশিভাবে তার মাকে বলে গাড়িতে উঠে গেল। তার যা জানে রাশেদ যেভাবেই হোক সন্ধ্যা আসার ওয়াদা দিয়েছে, তাহলে অবশ্যই চলে আসবে। এই দিক দিয়ে পিঙ্কিও তার ছেলেকে একবারের জন্য দেখল না, বরঞ্চ নাক ফুলিয়ে তার মাকে বলে আসলো, তোমার ছেলে কিভাবে ছাড়া আমি দেখব। পিঙ্কির এমন কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় রহিমা বেগম। হঠাৎ ইমান ঘুম থেকে উঠে ভ্রুকুচকে দরজার সামনে এসে মামা বললে ডেকে বসল। রহিমা বেগম দৌড়ে গিয়ে বলল, আমার নানা ভাই আজ সকাল সকাল উঠে গেল যে? ইমান ঘুম ঘুম চোখে বলল, বাইরের শব্দ হয়েছিল বেশি তাই। আচ্ছা নানু ভাই, আজকেও মামাকে ঘুম থেকে উঠে দেখতে পাইনি কেন? আজ কি আবারও নতুন কিছু আয়োজন হবে? রহিমা বেগম মিরমির করছে, কি বলবে শব্দ খুঁজে পাচ্ছে না। আবারও ইমান বলে উঠল, বলো না নানু। রহিমা বেগম কৃত্রিম একটা হাসি দিয়ে বলল, অবশ্যই নানা ভাই, আজকে আবার অনেক মজা হবে। ইমান উৎফুল্লতা স্বরে, সত্যি নানু? শতভাগ সত্যি। ইমান একটু উদাস মনে বলল, তাহলে মামাকে দেখছি না যে? রহিমা বেগম শান্ত গলায় মুখে কৃত্রিম হাসি রেখে বলল, তোমার জন্য বড় বড় আইসক্রিম নিয়ে আসার জন্যই তো বাজারে গেল, সাথে অনেক মজাদার চকলেটও নিয়ে আসবে। ইমানের চোখে মুখে লেপ্টে আছে আনন্দ আর আনন্দ। ওই দিক দিয়ে রাশেদকে গাড়ি করে থানায় নিয়ে গেল। রাশেদের মনে একটুও কষ্ট হচ্ছে না, কারণ কেসটা তার আপন ছোট্ট বোনটি করেছে, যাকে ছোটবেলায় অনেক আগলে রাখত। আজ যথেষ্ট বড় হয়ে গেছে। রাশেদ হাসি মুখে হাজতে প্রবেশ করল। রাশেদ জানে তাকে বিকাল পর্যন্ত রাখতে পারবে না, কারণ তার পরিচিত অনেক মানুষ আছে। রাশেদ ছয় নয় ভাবছে আর মিটমিট করে হাসছে। রাশেদের পিছে পিছে আরও দুজন এসেছে। সে আর কেউ নয় যাকে গতকাল থাপ্পড় দিয়েছিল, আর একটা তার রক্তের দুশ্মন বোন পিঙ্কি। রাশেদ তাদের দিক তাকিয়ে মিটমিট করে হেসে যাচ্ছে। তা দেখে সহ্য করতে পারল না শাকিলের আম্মু, যাকে গতকাল থাপ্পড় দিয়েছিল। সে রেগেমেগে উচ্চকণ্ঠে বলল, এই কুত্তাটাকে না মারলে আমার শান্তি হবে না। তার এত বড় সাহস হয় কি করে আমার শরীর টাচ করে? রাশেদ কানে এই শব্দটা ভেসে আসতে রাশেদ তার পুরানো রূপে ফিরল।
যে রূপে তাকে খুবই ভয়ানক লাগে, নেশা আসক্ত থাকলে যেমনটা দেখায় তাকে। রাশেদ বিরক্ত স্বরে বলল, আমি তোরে শরীর টাচ করি নাই, তোরে জোরে সরে আঘাত করেছি। যদি টাচ করার ইচ্ছে থাকতো তাহলে ব্যাপারটা খুব খারাপ হতো। শাকিলের আম্মু যখন রাশেদ থেকে এইরকম শব্দ শুনল আর নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তের মধ্যেই একটা টাকার বান্ডেল একজন পুলিশ কর্মকর্তার হাতে দিয়ে বলল, যা করার করেন, আমরা চললাম। এই বলে শাকিলের আম্মু আর পিঙ্কি চলে গেল। হাতের টাকা পেতে যেন পুলিশের শরীরে বিদ্যুৎ গতিতে রাগ চলে আসলো। হাতের লাঠি নিয়ে রাশেদকে অনেক সময় ধরে মারতে থাকে। হঠাৎ রাশেদ এমন একটা কথা বললে উঠল, পুলিশ মুহূর্তের ভয়ে রাশেদের একটা কথায় পুলিশকে গিচ্ছে মারেন, কিন্তু এই আঘাতের চেয়ে বড় শিহরিত হয়ে উঠল। রাশেদ যেটা বলেছিল সেটা ছিল, স্যার, যত আঘাত হচ্ছে, মনের আঘাত সেটা কি সহ্য করতে পারবেন? পুলিশ কর্মকর্তা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি বলতে চাস? রাশেদ সামনের চুলগুলো সরিয়ে বলল, একটু পর যখন আপনার বড় স্যার আসবে বুঝে যাবেন। কথাটা শেষ করতে না করতে কয়েকজন ছেলের সাথে এই থানের বড় স্যার চলে আসে। হাজত থেকে ওই পুলিশটা বের হয়ে স্যারকে এসে স্যালুট করবে ঠিক এর আগেই একটা কানের নিচে থাপ্পড় বসিয়ে দিল। রেগেমেগে বলল, তুমি চিনো তুমি কাকে ধরে নিয়ে এসছো? গালে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, জি না স্যার, দুজন ওনার নামে কেস করে গিয়েছে। উনি হচ্ছে সেই শুভাকাঙ্ক্ষী যার জন্যে আজ আমি বেঁচে আছি, যার জন্য কিছুদিন আগে ৩ জন রেপ করা পলাতক আসামিদেরকে ধরতে পেরেছি। আর সেই মানুষটাকে হাজত রেখে এইভাবে মারছ? কি করেছে সে? স্যার, একটা মেয়ে বলল মেয়েটার শরীরে নাকি টাচ করেছে। কিন্তু তার পূর্বে কি হয়েছে খবর রেখেছ? না স্যার, সাময়িক সময়ের জন্য তোমাকে সাসপেন্স করা হলো। তখন অন্য একজন কনস্টেবল হাজত খুলে দিলে রাশেদ বের হয়ে আসলো। রাশেদ হাসি মুখে ওই পুলিশটাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনার নাম কি? লজ্জা স্বরে বলল, আমার নাম সৌম্য। সৌম্য ভাই, জনসংখ্যাকে পুলিশের দায়িত্ব হচ্ছে শান্তিতে থাকার প্রতিশ্রুতি দেওয়া, সমাজকে কিভাবে ভালো করা যায় সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। সাধারণ জনগণ আপনাদের আশায় বেঁচে থাকে। তারা জানে যে শুনে আপনারা তাদের কথা ন্যায় বিচার পাওয়ার জন্য সাহায্য করবেন, কিন্তু বর্তমানে তার উল্টোটা হচ্ছে। আপনারা জনগণের আশায় থাকেন কিভাবে টাকা ইনকাম করা যায়। সৌম্য ইতস্ততভাবে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, কখন এমনটা করব না। অন্যদিক দিয়ে বড় স্যারকে বাঁচানোর পরপর রাশেদকে তার বন্ধুর চোখে দেখে। বড় স্যারের নাম হচ্ছে মামুন। রাশেদ গম্ভীরভাবে মামুনের দিক তাকিয়ে বলল, ধন্যবাদ বন্ধু। তুমি বন্ধু বললা আবার ধন্যবাদ দিলা, এটা কেমন কথা? রাশেদ যখন বন্ধু বলল, থানার সবাই হাঁ করে তাকিয়ে রইল তাদের দুজনের দিক। একটু অবাক হওয়ার কথা, কারণ তাদের বয়সের পার্থক্য অনেক। রাশেদ হাসি খুশিভাবে বলল, সৌম্য ভাইকে ক্ষমা করে দিও বন্ধু। আমার মন বলে সৌম্য ভাই আর কখনো এমনটা করবে না। ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু বলেছ তাহলে সাসপেন্স বাতিল। এখন বলো কি খাবা? কিছু খাবো না, অন্য এক সময় খাবো, কারণ আমার প্রিয় ভাগিনা হয়তো আমার অপেক্ষায় আছে। আচ্ছা, পরে কথা হবে তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। মামুনের সাথে যে ছেলেগুলো এসেছিল সবগুলো রাশেদের বন্ধু ছিল। রাশেদ তাদের সাথে কথা বলতে বলতে থানার থেকে হাসি খুশিভাবে বেরিয়ে আসলো। বাড়ির উদ্দেশ্য রওনা দিবে, হঠাৎ মনে পড়ল ইমানের জন্য চকলেট, আইসক্রিম কথা। তার বন্ধুর হাতে টাকা দিয়ে বলল এই সব নিয়ে আসতে। তারা 4 জন বন্ধু খাবারগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাশেদ রিকশা থেকে নেমে একটু হাঁটার পর দেখে দেয়ালে রক্ত লেগে আছে। দরজার সামনে রাশেদের খেলনাগুলো ভেঙে চুরমার হয়ে আছে। রাশেদ রুমে ঢুকে দেখতে পেল, রাশেদ রিকশা থেকে নেমে একটু হাঁটার পর দেখে দেয়ালে রক্ত লেগে আছে। দরজার সামনে রাশেদের খেলনাগুলো ভেঙে চুরমার হয়ে আছে। রাশেদ রুমে ঢুকে দেখতে পেল ইমান এক এক করে কাঁচের জিনিসপত্র ভেঙে যাচ্ছে। রাশেদ অবাক হয়ে গিয়ে দৌড়ে গিয়ে ইমানকে কোলে নিয়ে বলল, যা যা। ইমান বিস্মিত কণ্ঠে বলল, যা যা পাশের বাড়ির একটা মহিলা নানু ভাইয়াকে গালাগালি করে গেছে আর আমাকে বলে গেছে আমি নাকি অভিশপ্ত ছেলে। রাশেদ চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস নিল। ইমানকে চকলেট আর আইসক্রিমগুলো দিয়ে ইমানকে জিজ্ঞেস করল, তোমার নানু ভাই কোথায়? ইমান চকলেট হাতে নিয়ে উৎফুল্লতার স্বরে বলল, মামা, নানু ভাই তো সে কখন থেকে তোমার রুমে বসে আছে।
এই কথা শোনার পর রাশেদ তার বন্ধুদেরকে বলল, তোরা একটু ইমানকে দেখ, আমি রুম থেকে আসছি। এই বলে রাশেদ ভয়ে ভয়ে পা বাড়াতে থাকে তার রুমে গিয়ে দেখতে পেল রহিমা বেগম মিরমির করে কি জানি বলছে। পিছন থেকে রাশেদ মা বলে ডাক দিবে এর আগে রহিমা বেগম রাশেদকে দেখে। বাবা, তুই আসছিস? আমি আর এই বাড়িতে থাকব না। ইমানকে সবাই অভিশাপ বলে বেড়ায়। রাশেদ চুপ করে খাটের এক কোনায় বসে মায়ের উদ্দেশ্য বলল, মা, ইমান যদি এখানে আনন্দ থাকতে চায় তাহলে আমরা কেন একটু কষ্ট সহ্য করতে পারবো না? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সমাজের মানুষের কথায় কান দিও না। রহিমা বেগম কিছু বলতে পারছে না, চোখের পানি টপটপ করে নিচে পড়ছে ঝর্ণার মতো। রাশেদ তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, কি হয়েছে? ইমান বলল, কে নাকি এসে আজে মাঝে কথা বলছে। রহিমা বেগম চোখের পানি মুছতে মুছতে বলল, ওই বাড়ির রহমান যে চেয়ারম্যান সাথে চলাফেরা করে, তার বউ এসে ইমানকে অনেক খারাপভাবে গালাগালি করে গেছে। রাশেদ রেগেমেগে উচ্চকণ্ঠে বলল, ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। রহিমা বেগম তা শুনে রাশেদকে আটকিয়ে বলল, বাবা, ইমান নাকি খেলতে গিয়ে তাদের কাঁচের জিনিসপত্র ভেঙে ফেলে, পরে রহমানের বউয়ের হাত কেটে যায়। ওই বজ্জাত মেয়েটা রেগে তার হাত থেকে যে রক্ত পড়েছিল সেগুলো দেয়ালে মুছে বলল, পরের বার যেন এই অভিশপ্ত বাচ্চাকে সাবধানে রাখে, না হলে খারাপ হবে। দরজার আড়াল থেকে ইমান এই কথাগুলো শুনে দৌড়ে আসে। ইমাম দৌড়ে এসে রাশেদকে জড়িয়ে বলে, মামা, ওই দিন যেভাবে মেরেছ ঠিক করেছ, আজও ওই শয়তান মহিলাকে মারবা। মামা, সবসময় মেরে সমাধান হয় না, কখনো কখনো কথার আঘাতেই জারা যায়। ইমান হাঁ করে তাকিয়ে আছে তার মামার দিক, যেন কিছুই বুঝল না। ইমান পুনরায় বলল, যা যা ওই মহিলা যেন নিজের কাঁচের জিনিস নিজে ভাঙে, তাহলে বুঝবে কেমন কষ্ট লাগে পরেরগুলো ভাঙলে। তাদের কথোপকথন বন্ধ করে দিয়ে আচমকা রহিমা বেগম বলে উঠল, না ভাই, তুমি আমার পাশে এসে বসো, এইটা তোমার মামা বুঝবে। রাশেদ তার মায়ের দিক তাকিয়ে বুঝতে পারল যে ওই মহিলাকে যেইভাবে হোক উচিত শিক্ষা দিতে হবে। সেজন্য রাশেদ রুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে তার বন্ধুদেরকে নিয়ে ঘর থেকে বের হল। কোনো পরিকল্পনা ছাড়াই সোজা মহিলার বাড়িতে ঢুকল। একজনকে গেটের সামনে রেখে গেল আর বলল, তুই এখানে থাকবি, কেউ যদি আসে তাহলে সাথে সাথে কল দিবি, আমরা লুকিয়ে যাব, তুইও লুকিয়ে যাবি। এই বলে অন্য 3 জন রুমে ঢুকে গেল আর রাশেদ দরজার সামনে দাঁড়িয়ে রইল। বাকি 3 জন রুমে ঢুকে বড় একটা কালো চাদর দিয়ে ওই মহিলাটাকে পেঁচিয়ে ফেলল। তাদের 3 জনকে রাশেদ যেভাবে বুঝিয়েছ একের পর এক অভিনয় শুরু করল। প্রথম জন বলল, বন্ধু, ভাই কিন্তু বলছে হাত পা ভাঙলে 50,000 টাকা দিব মাত্র। রহমানের বউ ভয়ে কাতর হয়ে কাঁপতে লাগল। দ্বিতীয়জন বলল, আরে বেটা, যদি হাত 2টা কেটে ফেলে 1 লাখ পাব। তৃতীয়জন বলল, মারলে একবারে মেরে ফেলব, শরীর থেকে গলাটা আলাদা করে ফেলো, তাহলে টাকাও বেশি, ঝামেলাও শেষ। পরিকল্পনা অনুযায়ী কলিং বেল চাপল রাশেদ। তা শুনে 3 জন বলে উঠল, রহমান আসছে নাকি দেখত। অন্যজন বলে উঠল, তাহলে তো ভালোই হলো, 1 ঢিলে 2 পাখি। একজন দরজার সামনে থেকে ঘুরে এসে বলল, বন্ধু, কে যেন চিনি না, যুবক একটা ছেলে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রহমানের বউ সব শুনতে পাচ্ছে। এই কথা শুনে বলল, বাদ দে, ভাইরে বলমু যে আপনার এক্স গার্লফ্রেন্ডকে মারার আগে কে যেন চলে আসছে, চ এখনই পালায় যাই। এই বলে 3 জন ধীরে ধীরে বের হয়ে আসলো। গেটের সামনে যে ছিল সেও চলে গেল। এখন শুধু রাশেদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রহমানের বউ কয়েক মিনিট পর নিজে নিজে চাদর সরিয়ে হাতের বাঁধন খুলে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে রাশেদ দাঁড়িয়ে আছে, হাতে মস্ত বড় একটা লাঠি নিয়ে। রহমান ভাইয়ের বউ উদ্দেশ্য রাশেদ বলল, ভাবি, এই নেন লাঠি, আর আমি আপনার সামনে দাঁড়িয়ে আছে, যত খুশি আমাকে মারেন। তারপর ইমানকে কখনো অভিশাপ কিংবা অভিশপ্ত ছেলে বলবেন না। ছেলেটার কেউ নাই আমাদের ছাড়া। রাশেদ অভিনয় করে কথাগুলো বলে যাচ্ছে। রহমানের বউ ভ্রু কুঁচকে বলল, আমাকে মাফ করে দাও তুমি, আমি যা করছি ভুল করছি,
আমি ইমানের কাছ থেকে তোমার আম্মুর কাছ থেকে মাফ চেয়ে নিব। রাশেদের হাত থেকে লাঠিটা নিয়ে দূরে ফেলে দিল। পরে বলল, তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। ভাবি রুমে গিয়ে 5 মিনিটের ভিতরে কি জানি নিয়ে আমাকে বলল, চলো। আমি অবাক দৃষ্টিতে বললাম, কোথায়? তোমাদের বাড়িতে। আমি একটু গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, ভাবি কোনো সমস্যা নাকি? এতক্ষণ পর দরজা খুললেন আর এত জলদি রাজি হয়ে যাবেন আমি কখনো ভাবতে পারিনি। ভাবি মিরমির করে বলতে লাগল, আজকে তোমার জন্য বেঁচে গেলাম, এখন কি বলবো লজ্জার কথা। আমার বয়ফ্রেন্ড ছিল কতগুলো, আমি নিজেও জানি না। এখন কে নাকে আমাকে মারার চেষ্টা করছে, একমাত্র আল্লাহও জানে। আমি ইতস্ততভাবে জিজ্ঞেস করলাম, ভাবি কোনো কিছু বললেন নাকি? ভাবি আমার দিক আকস্মিকভাবে তাকিয়ে বলল, না রে ভাই, কোনো সমস্যা না, চলো তোমাদের বাসায় যাই। রাশেদ কৃত্রিম একটা হাসি দিয়ে বললাম, চলেন। ভাবি হাঁটছে আর মিরমির করে কিছু বলছে। রাশেদের বাড়ির সামনে এসে রাশেদকে বলল, রাশেদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি অবাক হয়ে বললাম, কি এমন কথা ভাবি? ভয়ের কণ্ঠে বলল, পরে বলবো, এখন না। আচ্ছা। রাশেদ কথা শুনে রহিমা বেগম আর ইমান দৌড়ে আসলো দরজার সামনে। রহমান ভাইয়ের বউ রহিমা বেগমের উদ্দেশ্য বলল, আন্টি, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আজ থেকে ইমানকে আমি অনেক ভালোবাসব, আদর করব। রহিমা বেগম মাথাটা নিচু করে বলল, ঠিক আছে, সমস্যা নাই। ইমান দৌড়ে তার নানু ভাইয়ের কাছে ছুটে আসে। ইমানকে দেখে রহমান ভাইয়ের বউ ব্যাগ থেকে কিছু কাঁচের জিনিসপত্র বের করে বলল, বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আর এই যে দেখছ, এইগুলো আমার বাসার। তোমাদেরগুলো ভেঙে ফেলাতে আমারগুলো নিয়ে এসেছি, এক্ষুনি ভেঙে ফেলব। তুমি খুশি? এই বলে রহমানের বউ সুহাদা তার হাতের কাঁচের সুন্দর সুন্দর পুতুলগুলো ভেঙে ফেলল মুহূর্তের মধ্যে। তা দেখে ইমান আনন্দে উত্তেজিত হয়ে বলল, আজ থেকে তাহলে আমরা কাজ ভাঙা বন্ধু। সুহাদা হাসি মুখে বলল, অবশ্যই। কয়েক মিনিট পর রাশেদ বলল, মামা, তুমি ঘরে যাও, আমি 2 মিনিটের ভিতরে আসছি। ইমান দৌড়ে তার নানু ভাইয়ের কাছে চলে গেল। তারা আনন্দ করতে করতে রুমে চলল। এমন সময় সুহাদা ভাবি রাশেদের হাত ধরে বলল, ভাই, আজকে আমার কত বড় উপকার করছো তুমি নিজেও জানো না। রাশেদ না জানার ভান করে হাত ছাড়িয়ে বলল, ভাবি কি বললেন কিছুই বুঝতেছি না। সুহাদা মাথা নিচু করে বলল, বিয়ের আগে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে হয়তো কেউ আমাকে মারতে চায়, আজকে এসেছিল মারতে, তোমাকে দেখে তারা পালিয়েছে। রাশেদ একটু চিন্তা করে বলল, তাহলে একটা কাজ করলেই তো হয়, রহমান ভাইকে বলেন পুলিশকে ব্যাপারটা জানাতে। সুহাদা ভাবিল অবাক কণ্ঠে বলল, ভুলেও না ভাই, তা না হলে তোমার ভাই আমাকে ছেড়ে দিবে, সেজন্য বলা যাবে না। তাহলে কি করা যায়? তুমি কারো কাছে বলবা না, আর তোমার নাম্বারটা আমাকে দাও, যদি সমস্যা পড়ি তাহলে তোমাকে কল দিব। রাশেদ একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, জানাবো আপনাকে। এই বলে রাশেদ রুমে চলে আসলো আর সুহাদা তার ঘরে চলে গেল। রাশেদ রুমে আসতে না আসতে ইমান জোরে সরে বলল, মামা ভাগিনা যেখানে, বিপদ থেকে বাঁচার সমাধান থাকে সেখানে। রাশেদ হাসি খুশিভাবে ইমানকে বলল, কাল থেকে তোমার স্কুলে যেতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। ইমান মুখ গম্ভীরভাবে জিজ্ঞেস করল, মামা, তুমি যাবে না আমার সাথে? রাশেদ হেসে জবাব দিল, অবশ্যই আমি তোমাকে নিয়ে আসব। এমন সময় রহিমা বেগম ফোনে কার সাথে জানি চিৎকার চেঁচামেচি শুরু করল। রাশেদ বসা থেকে উঠে ইমানকে নিয়ে ওই রুমে গিয়ে শুনে পিঙ্কির সাথে কথা বলছে। কল কাটার পর ধীর স্বস্তিতে রহিমা বেগমকে রাশেদ জিজ্ঞেস করল, কি হয়েছে যা? তোর বোনের এত কিছু পর পুষে নাই, তাই নতুন অভিনয় শুরু করছে। কি বলছে? তাই কয়, রাশেদ এত জলদি ছাড়া পেয়েছ? সব সমস্যা তো ইমানকে নিয়ে ঠিক আছে, তাই আগামী শুক্রবার বিকেলে নাকি ইমানকে নিয়ে যাবে। ইমানকে নিয়ে এসে ভালোভাবে রাখবে, আমি নিশ্চিত, তাই আমার ইমানকে মেরে ফেলবে। ইমান কাঁদো কাঁদো স্বরে বলল, মামা, আমি তোমাদেরকে ছেড়ে যাব না, আমি ওখানে থাকব না। রহিমা বেগম ইমানকে টান দিয়ে বলল, না না ভাই, তোমার কিচ্ছু হবে না, কেউ তোমাকে আমাদের কাছ থেকে আলাদা করতে পারবে না। রাশেদ চুপচাপ দেখে রহিমা বেগম বলল, পিঙ্কি আরেকটা কথা বলেছে, চলবে। লেখক রাশেদ খান রাহি,
গঠনমূলক মন্তব্য করবেন আশা করি। সবাই সাপোর্ট করবেন, আর আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। অভিশপ্ত, লেখক রাশেদ খান রাহি, পর্ব 5 ও শেষ পাঠ। রহিমা বেগম মাথাটা নিচু করে ইমানকে পাশে নিয়ে বলল, পিঙ্কি বলেছে, হয়তো ইমানকে সাথে করে নিয়ে যাবে, নয়তো এই বাড়িঘর সব পিঙ্কির নামে করে দিতে হবে। রাশেদ দ্বিতীয় কথাটা শুনে খুব অবাক হল। কতটা লোভী হতে পারলে নিজের ছেলেকে টাকার সাথে তুলনা করতে পারে। রাশেদ মাথা নিচু করে বসে আছে খাটের এক কোণায়। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। রাশেদ কোনো কিছু না বলে রুম থেকে বের হয়ে আসলো। রাশেদের এই চুপ হয়তো অনেকটা অবাক করার মতো। রহিমা বেগম নিরুপায় ইমানের দিক তাকিয়ে আছে। তবে কি ইমান তার নানুর সাথে আর থাকবে না? সবাই যেন মন মরা হয়ে আছে। ঠিক তখনই রাশেদের মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কলটা ওঠানোর সাথে সাথে পরিচিত এক কণ্ঠ ভেসে আসলো। খুব মায়া ছিল কণ্ঠে, অনেক পুরানো একটা কণ্ঠ যা এখন অপরিচিত হয়ে ভেসে আসছে কানে। ওপাশ থেকে খিটখিটে মেজাজে বলে যাচ্ছে, রাশেদ, দেখ, তুই আমার ভাই, আমি চাই না তুই ইমানের জন্য সর্বহারা হয়ে যা। তোর পুরো জীবন পড়ে আছে, সেটাকে উপভোগ কর, তবেই তোর জন্য ভালো হবে। রাশেদ একের পর এক কথা শুনে যাচ্ছে, একটা কথারও জবাবও দিল না। অন্য জ্ঞানের ভাণ্ডার থেকে কিছুটা রাশেদকে দেওয়ার চেষ্টা। পিঙ্কি সর্বশেষ একটাই কথা বলল, তুই তোর বাড়িঘর নিয়ে থাক, আর আমি ইমানকে নিয়ে যাই। ভালো কোনো একটা এতিমখানায় ভর্তি করিয়ে দিব, তুইও ভালো রইলি, আমিও ভালো রইলাম। রাশেদ এবার একটা উচ্চস্বরে জবাব দিল, তুই যে মায়ের সন্তান, আমিও ঠিক একই মায়ের সন্তান। তুই কি করে ইমানকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারিস সেটা আমি দেখে নিব। রাশেদের এমন কথা শুনে রহিমা বেগম রাশেদ কাছে আসলো, সাথে ইমান দৌড়ে। ওপাশ থেকে বকবকানি পিঙ্কি বরাবরের মতো শুরু করল, তোরে ভালো কথা বলছে শুনলি না? তাহলে এবার দেখ তোর কাছ থেকে কিভাবে ইমানকে দূর করতে হয়, সেই ব্যবস্থা আমি করব, অপেক্ষা কর। রাশেদ আর কিছু না বলে কলটা কেটে দিল। কল কাটার পর রাশেদ যখন মাথাটা উঁচু করে ইমানের দিক তাকিয়ে মুচকি একটা হাসি দিল, ইমান রাশেদ দিক ছুটে এসে জাপটে ধরল। দুটো দিন আনন্দ উল্লাস কেটে গেল। হঠাৎ শুক্রবার বিকেলে রাশেদ শুনতে পেল আজ নাকি পিঙ্কি এলাকার মুরব্বীদেরকে নিয়ে সভায় বসবে। রাশেদ তেমন কিছু জানত না, তবে রাশেদ ইমানকে রাখার জন্য যতটুকু সম্ভব সে চেষ্টা করে যাবে। শুধু চেষ্টা বললে ভুল হবে। রাশেদের মধ্যে রহমান ভাইকে জানিয়েছে, সাথে তার পুলিশ বন্ধুটাকে খবর দিয়েছে। বিকেল 3টায় রাশেদ ইমানকে নিয়ে একটা চেয়ারে বসে আছে। পাশে বসা আছে চেয়ারম্যান সাহেব, সাথে রাশেদের পুলিশ বন্ধুটা। রাশেদ স্বস্তির কণ্ঠে ইমানকে বলল, মামা, তুমি একদম টেনশন করো না, আমি থাকতে তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। ইমান অনমনে তাকিয়ে আছে, চোখে হাজারো রকমের মায়া নিয়ে। রাশেদকে সে অনেক শক্তভাবে ধরে বসে আছে। জোর করেও কেউ যেন ইমানকে তার মামার কাছ থেকে আলাদা না করতে পারে। আড়ালে দাঁড়িয়েছে পিঙ্কি তার বর্তমান স্বামীর সাথে। অন্যদিন দিয়ে রহিমা বেগমকে সভায় আসতে বারণ করেছে রাশেদ। বিচার কার্যক্রম শুরু হলো প্রথমত রাশেদকে দিয়ে। রাশেদ সবার উদ্দেশ্যে বলল, পিঙ্কি আমার আপন বোন, কিন্তু তার চেয়ে আপন হচ্ছে আমার ভাগিনা। তার একটাই কারণ, পিঙ্কি তার ছেলেকে অস্বীকার করছে, সেজন্য আমি আর আমার যা মিলে ইমানকে লালন পালন করতে চাই। ঠিক তখনই পিঙ্কি রাশেদকে থামিয়ে বলে উঠল আড়াল থেকে, আমি এই কথা কখনো বলিনি, বরঞ্চ সবসময় বলে এসেছি আমি আমার ছেলেকে ভালোভাবে পড়াতে চাই। কিন্তু তারা বরাবরের মতো ইমানকে আমার থেকে আলাদা করে দিচ্ছে। আমি দ্বিতীয় বিয়ে করেছি সেজন্য। তারা ভাবে আমি হয়তো ইমানকে কখনো ভালোবাসা দিব না, কিন্তু ইমান আমার ছেলে, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? বিচারক সবাই থমকে গেল। সবাই রাশেদের দিক তাকিয়ে আছে। পিঙ্কির কথা শুনে রাশেদও বাকরুদ্ধ হয়ে গেল। যে মেয়ে তার ছেলেকে প্রতিনিয়ত অবহেলা অবজ্ঞা করত, আজ সেই মেয়ে এসব কি বলছে? রাশেদ কি বলবে কিছুই বুঝতে না পার ঠিক তখনই কে যেন বলে উঠল আড়াল থেকে, পিঙ্কি যা বলছে তার একটা কথাও মিথ্যা নয়। আড়াল থেকে ওই মহিলাটা বের হয়ে যখন সবার সামনে আসে, তখন রাশেদ মাথা উঁচু করে দেখতে পেল সাকিলের আম্মু। কিছুদিন আগে যার জন্য রাশেদ জেলে যেতে হলো। পুনরায় আবার বলে উঠল, কিছুদিন আগে ইমানকে আমি বুঝাতে চেয়েছি, সেজন্য রাশেদ আমাকে থাপ্পড় দিয়েছে। তখন আমি আর কিছু না বলে পুলিশকে জানাই। বিচারক সবাই রাশেদ দিক তাকিয়ে আছে। ঠিক তখনই থানার পুলিশ বন্ধু বলল, তারা যা বলছে সব মিথ্যে বলছে, কারণ এইখানে আমার যতটুকু জানা আছে, এই বাচ্চাটাকে রাশেদ যে পরিমাণ ভালোবাসা দিয়ে লালন পালন করছে, অন্য কেউ হয়তো তা করবে না। আর পিঙ্কি এখানে সবকিছু মন গড়া কাহিনী বলে বড়াচ্ছে। তাৎক্ষণিক তখন পিঙ্কি পুলিশকে থামিয়ে বলল, ঠিক আছে, তাহলে ইমানকে জিজ্ঞেস করেন, তবে বুঝতে পারবেন আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা। সবাই ইমানকে উদ্দেশ্য করে বলল, তুমি কার সাথে থাকতে চাও? ইমান চুপ করে মামাকে জড়িয়ে আছে।
কিছুই বলছে না, যেমন ক্ষণিক সময়ের জন্য বোবা হয়ে গেছে। 1 মিনিট পর ইমান তার মামাকে শক্ত করে জড়িয়ে বলল, আমি মায়ের সাথে থাকতে চাই। এই কথাটা শুনতে পেয়ে রাশেদের পুরো শরীর কেঁপে উঠল। রাশেদ কি ঠিক শুনেছে? সেজন্য রাশেদ তার বন্ধুকে জিজ্ঞেস করল, ইমান কি বলেছে? তার বন্ধু ইতস্ততভাবে জবাব দিল, যা শুনেছি সেটা সত্য। ইমান তার মামাকে শক্তভাবে আর জড়িয়ে নেই। ধীরে ধীরে হাতগুলো তার মাজার শরীর থেকে ছেড়ে তার মায়ের কাছে চলে যায়। বিচারক যারা ছিল তার সর্বশেষ একটা কথা বলে দিল, আজ থেকে ইমান তার মায়ের সাথে থাকবে। ইমানকে যদি তার মামা এরপর জোরাজলি করে নিজের কাছে রাখতে চায়, তাহলে এর পরিস্থিতি খুব ভয়াবহ হবে। বিচার সমাপ্ত করে বিচারক সবাই চলে যাচ্ছে। রাশেদ এখনও বসে আছে ইমানের দিক তাকিয়ে। ইমান কেনই বা এমনটা করল? রাশেদ চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাশেদ কোনোভাবেই বুঝে উঠতে পারছে না। রাশেদ যেন একদম চুপ হয়ে গেল। সোজা হেঁটে বাসায় চলে আসে। মায়ের রুমে গিয়ে খাটের কোনায় বসে আছে রাশেদ। অন্য দিক দিয়ে রহিমা বেগম রুমের এক কোনায় নামাজ পড়ছে। নামাজ শেষ করে রাশেদকে জিজ্ঞেস করল, ইমান কি বাহিরে খেলতেছে? রাশেদ মুখ থেকে শব্দ বের হচ্ছে না। কিরে, কিছু বলছিস না কেন? ইমান কোথায়? রাশেদ এইবার শান্ত গলায় চোখের পানি ফেলে বলল, মা, আমরাও তো আর তার মা বাবা না, তাই না? সবাই চায় তার মায়ের কাছে বড় হোক, তাই ইমান আমাদেরকে ছেড়ে তার মায়ের সাথে চলে গেছে। রহিমা বেগম স্তব্ধ হয়ে গেল। কোনো কিছু বলছে না, শুধু চোখের পানিগুলো টপ টপ করে নিচে পড়ছে। রাশেদ এক কোনায়, রহিমা বেগম এক কোনায় বসা। মাঝখানে ইমান নামে যে ছিল, সে আজ তাদের মাঝে নেই। পুরো একটা রাত কেটে গেল চোখের পানি পড়তে পড়তে। সেই দিন এইভাবেই কেটে গেল। রাশেদ কারো সাথে কথা বলতে পারছে না। তার পরের দিন রাশেদ মনমরা হয়ে বসে আছে রুমে। এমন সময় রাশেদের মোবাইলে একটা কল আসে অপরিচিত এক নাম্বার থেকে। রাশেদ মোবাইলটা হাতে নিয়ে কানে দিতে ওপাশ থেকে বলল, ইমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাশেদ অবাক কণ্ঠে বলল, কি? জি ভাইয়া। তুমি কে? আমি পিঙ্কির স্বামী বলছি। রাশেদকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাশেদ কলটা কেটে ঘর থেকে বের গেল। তার সাথে সব বন্ধুদেরকে খবরটা দিল, সাথে পুলিশকে জানানো হলো। সবাই মিলে ইমানকে খোঁজার জন্য পাগল পাগল হয়ে গেল। এই দিক দিয়ে যখন রহিমা বেগম শুনতে পেল ইমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বাসায় বসে জোরে সোরে কান্না শুরু করল। পাশের বাড়ির মানুষ শুনতে পেয়ে জলদি করে রহিমা বেগমকে দেখতে যায়। গিয়ে দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। সবাই মিলে পানি ঢেলে রহিমা বেগমকে সুস্থ করল। অন্য দিক দিয়ে রাশেদ ছুটাছুটি করছে ইমানকে খুঁজার জন্য। এলাকার যত জায়গা আছে সব জায়গা খুঁজে বেড়াচ্ছে। এমন সময় রাশেদের মোবাইলে পিঙ্কির কল আসে। রাশেদ কলটা ধরে, ভাই, আমার ভুল হয়ে গেছে। তোদের ওখান থেকে ইমানকে নিয়ে এসে। আমি ভাবছি যদি ইমান তোদের এখানে থাকে তাহলে খারাপ হয়ে যাবে। আমি জোর করে ইমানকে ভয় দেখিয়ে বলেছি যেন আমার সাথে চলে আসে। তা না হলে তোর অনেক ক্ষতি হবে। সেজন্য হয়তো ইমান আমার সাথে চলে এসেছে। রাশেদ উগ্র মেজাজে বলল, ছি, তুই কেমনে পারলি এটা করতে? তোর মতো এমন মা যেন এই পৃথিবীতে না হয়। নিজের সন্তানের সাথে কেউ এমন করতে পারে? পিঙ্কি এবার রাগে স্বরে বলল, ঠিকই বলছিস, ইমান আমার ছেলে না, আমার কোনো ছেলে নাই। আমাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আমার বাচ্চা যারা যায়, কিন্তু আমার প্রথম স্বামী আমার কথা ভেবে সে আমাকে বুঝতে না দিয়ে আর একটা বাচ্চার ব্যবস্থা করে। সে ভেবেছিল আমি অনেক কষ্ট পাব, তাই সে অনেক টাকা দিয়ে ইমানকে কিনে নিয়ে আসে। যেদিন নার্সের থেকে শুনতে পারলাম যে এইটা আমার বাচ্চা নয়, সেদিন থেকে ইমানের প্রতি আমার যারা উঠে যায়। রাশেদ হঠাৎ থমকে যায়। রাশেদ রীতিমতো ভ্যাবাচেক্কা খেয়ে যায় পিঙ্কির কথা শুনে। রাশেদের চোখের পানিগুলো টলমল করছে। আশেপাশে সবাই রাশেদের দিক তাকিয়ে আছে। রাশেদ পিঙ্কির উদ্দেশ্য বলল, তাহলে তুই এই বাচ্চাকে নিয়ে এমন করলি কেন? কারণ আমি চাই নাই যে পরের ছেলে আমাদের সম্পদ ভোগ করুক। ছি, সম্পদের চিন্তা করে তুই এমন একটা মাচুম বাচ্চাকে এইভাবে অবজ্ঞা করলি। তোর সাথে আমাদের আজ থেকে আর কোনো সম্পর্ক নেই। রাশেদ সাথে সাথে কলটা কেটে ইমানকে খুঁজতে লাগল।
এইভাবে প্রতিদিন খুঁজতে লাগলো ইমানকে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খুঁজতে লাগলো। ইমানের দেখা আর মিলল না। আর 6টা বছর হয়ে গেছে, ইমান কোথায় আছে, বেঁচে আছে কি আদৌ, কেউ জানে না। এটাই ছিল অভিশপ্ত বাবার দ্বন্দ্ব। আজকের গল্প বিশেষ দ্রষ্টব্য, এই ঘটনাটা পুরোটা সত্য ছিল। খুব কাছের এক বড় ভাইয়ের জীবনের গল্প। সম্পদের জন্য এতটুকু একটা বাচ্চাকে কেউ এইভাবে অবহেলা করতে পারে? গল্পটা আরও বড় করার ইচ্ছে ছিল, তবে বড় ভাইয়ের নির্দেশনা ছিল নিজ থেকে যেন নতুন কিছু যোগ না করি। ইমান রাশেদের এই গল্প আপনাকে কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প পেতে বেল আইকন ক্লিক করুন। আপনাদের সাপোর্টেই আমরা পরের রুহানি ও ভয়ানক কাহিনী নিয়ে ফিরব। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।